পাশের বাড়ির বৌদির জামাই বোকা। একদিন বৌদি আমায় ডেকে নিয়ে বলল, তোর দুলাভাই একটা বোকা। আমার কষ্ট, অভাব দূর করতে পারে না। আমি বৌদির কথা শুনে অবাক হয়ে যাই। একদিন বৌদি আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। আমি তখন ছোট, ক্লাস 7-এ পড়ি। আমাদের পাড়ায় প্রতিদিন রাতে গানের আসর জমত। গ্রামে আমাদের আড্ডা গুরু নীরব ভাই। স্কুল না থাকলে সারাদিন তার ঘরে বসে থাকি আর মোবাইলে গান শুনি। আমাদের এলাকার রাজু ভাইয়ের বউ একটু অন্যরকম। গ্রামের ছনের ঘর ছিল জঙ্গলের সাথে। সে যদি ওর ভিতরে থাকত তো আমাদের গায়ে পানি দিয়ে ছিটা মারত। একদিন এভাবে যাবার সময় ভেতর থেকে পানি ছিটা দিয়ে বলে, জামাই কই যাও? বাড়িতে আসো, পিঠা খেয়ে যাও। আমি আসলে এসবের কিছুই তেমন বুঝি না। আমি ভাবিকে বললাম, কি পিঠা? আরে ভেতরে আসি না। আমি বোকার মতো ভেতরে যেতে চাইলে ভাবিকে দেখে আমি চমকে উঠি। ভাবি খিল খিল করে হাসতে থাকে আর আমায় বলল, শরম পাইছো? জঙ্গলের ভেতর ক্রিকেট বল খুঁজতে থাকি। নীরব ভাই ক্রিকেটের বল এত জোরে মারছে এই জঙ্গলে আইসা পড়ছে। আর আমি ছোট হওয়াতে ওরা সবাই সব সময় আমারই পাঠায় জঙ্গলের ভেতর ক্রিকেট বল আনতে। কোনো মতেই এদিন আর বল খুঁজে পাই না। রাজু ভাইয়ের বউ পিছন থেকে আমার উপর পানি ছুড়ে মারে। আমি চমকে উঠি। বলি, একটা ক্রিকেট বল দেখছো? সে বলে, বল আমার ঘরের চালের উপরে এসে পড়ছে। তাই আজ আর বল দিব না। আমি বললাম, ভাবি আমরা আর এখানে বল ফেলব না। আজকের মতো বলটা দিয়ে দাও। ভাবি বলল, ঠিক আছে বলটা ফেরত দিব, তবে একটা শর্ত আছে, যদি তুই আমার শর্ত রাখিস তাহলে বল দিতে পারি। আমি ভাবিকে বললাম, ভাবি আমি ছোট মানুষ, আমি কি তোমার দেওয়া শর্ত পালন করতে পারবো? ভাবি বলল, পারবি, না পারলে আমি তোকে শিখিয়ে দিব। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি কি শর্ত বলো? এবার ভাবি বলল, এখন বলতে পারবো না। তুই বরং সন্ধ্যার পর আমাদের বাড়িতে আসিস, তখন শর্তটা বলবো। আর এখন নে বলটা নিয়ে যা। আমি ভাবতে লাগলাম, ভাবি শর্তটা তো এখনই বলতে পারত, কিন্তু সন্ধ্যার পর বলল কেন? ভাবির কথা শুনে আমি কিছুটা ভয় পেলাম। কি জানি বলে বসে তার কোনো হিসাব আছে? আমি ক্লাস 7-এ পড়লে কি হবে? আমার গঠন গাঠন একটু বড়। অনেকে বিশ্বাসই করতে চায় না আমি ক্লাস 7-এ পড়ি। আমার 5 ফুট 5 ইঞ্চি উচ্চতা। পরের দিন আমি ভাবির কথামতো সন্ধ্যার সময় তাদের বাড়িতে গেলাম। বাড়িটা একদম নীরব বাড়ি। আমি ভাবিকে বললাম, ভাবি তুমি আমায় কিসের শর্ত দিবে বলেছিলে? আমি আজ তো আসলাম সেই শর্তটা শুনতে। ভাবি বলল, এটা কোনো শর্ত না রে, আমার দুঃখের গল্প। আমি যদি আমার গল্পটা তোর সাথে শেয়ার করি তাহলে তুই কি এর সমাধান দিতে পারবি? আমি বললাম, ভাবি আমি মানুষটা ছোট হতে পারি, কিন্তু আমার বিষয়ে তুমি জান না, আমি ছোট হলেও কোনো কাজে এ পর্যন্ত ব্যর্থ হয়নি। ভাবি তখন খুশি হয়ে বলল, সত্যি বলছিস তুই? আমি জানতাম তুই মাত্র 7-এ পড়িস, কি বুঝবি তুই। ভাবি তুমি তোমার কষ্টের গল্পটা বলো, আমি শুনতে চাই। আর যদি আমি গল্পটা শুনে তোমার সমস্যার সমাধান করে দিতে পারি তাহলে আমি জানি তুমি আমায় কোনোদিন ভুলতে পারবা না। এতটুকু বাচ্চা ছেলের সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। এই বাচ্চা ছেলে আমাকে যেভাবে উৎসাহিত করেছে, আমি তার কথা শুনে অনেক খুশি হলাম। আর মনে মনে ভাবলাম আমি ওকে দিয়েই সব দূর করব। ওকে দিয়ে আমার সমস্যার সমাধান করিয়ে নিব। আমি ভাবিকে বললাম, ভাবি তুমি কি ভাবছো এমন করে? তোমার কষ্টের গল্পটা বলো, আমি শুনি। ভাবি তখন বলল, ঠিক আছে তাহলে শোন। তোর দুলাভাই একটা বোকা। আমার কোনো কথা সে রাখে না। সে আমার সাথে পারে না। প্রতিদিন রাতে ঘরে এসে ভাত খেয়ে মরার মতো ঘুমিয়ে পড়ে। আমার কোনো আবদার তোর দুলাভাই রাখে না এবং পূরণ করতে পারে না। সে সব সময় আমার কাছ থেকে দূরে থাকে। আমি মানুষের সাথে আমার জীবনটা কাটানো খুব কষ্টের। তোর দুলাভাই সবসময় প্রতিদিন বলে আমার শরীরটা আজ ভালো না। আচ্ছা তুই বলতো এভাবে কি আর সংসার চলে? এই সংসারে আমি চলে যেতে চাই, কিন্তু আমার মা বাবা তো অসহায়, আমি তাদের কষ্ট দিতে চাই না। আমার বাবা যখন আমায় ফোন করে জিজ্ঞেস করে, কেমন আছিস মা? আমি তখন বুক ভরা কষ্ট নিয়ে বলি, ভালো আছি বাবা। কিন্তু আমার তো মনের ভিতর শান্তি নাই। আমি তো একটু সুখের ছোঁয়া পাই না এই সংসার থেকে। আর তাই আমার মা বাবাকে মিথ্যা সান্ত্বনা দেই যে আমি ভালো আছি। আচ্ছা তুই বলতো একটা সংসারে মেয়েরা কি চায়? এই সংসারে আমি বেঁচে থেকেও যেন মরে আছি। তোর দুলাভাইরে কত করে বললাম, কবিরাজ দেখাও, সে আমার কোনো কথাই কানে নেয় না। সে তার নিজের ইচ্ছামতো চলাফেরা করে। আমার ভালো মন্দ কোনো খোঁজ খবর রাখে না।
ভাবির কথা আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। ভাবির কথাগুলো শুনে আমি বুঝতে পারলাম ভাবি কিসের অভাব বোধ করছে। ভাবি আমাকে আরও বলল, তোর দুলাভাই সারাদিন বোকার মতো ঘোরাফেরা করে। অনেকদিন যাবত আমি ভালো খাবার খেতে পারছি না। ভাবির এই কথাটা শুনে আমার খুব কষ্ট হলো। ভাবি দেখতে অনেক সুন্দরী। এরকম বোকা একটা জামাই ভাবির কপালে জুটল। যাই হোক, আমি ভাবির সমস্ত কথা শুনে বুঝতে পারলাম ভাবি এই সংসারে সুখে নেই, বরং সুখের অভিনয় করে যাচ্ছে তার মা বাবাকে খুশি করার জন্য। আমি ভাবিকে বললাম, ভাবি তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সকল সমস্যার সমাধান করে ফেলব। তুমি আমার প্রতি আস্থা রাখো। ভাবি আমার কথা শুনে বলল, তুই ছোট মানুষ, তুই কি বুঝবি আমার কষ্ট। তাও তোকে বললাম, কারণ আমি এমন কপাল নিয়ে জন্ম নিলাম। আমার কষ্টের কথা কাউকে বলতে পারিনি, আজ তোকে বললাম। আমি বললাম, ভাবি তুমি যখন আমার কাছে তোমার কষ্টের কথা বলেছ, আমি পারি আর না পারি চেষ্টা তো করে দেখতে পারি। ভাবি খুশি হয়ে বলল, তোর আর কিছু করা লাগবে না। তোর মুখের কথা শুনেই আমার মনটা শান্ত হয়ে গেল। আমিও ভাবির কথা শুনে আমি ভাবিকে বললাম, ভাবি তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সুখের ব্যবস্থা করছি। তুমি শুধু আমার কথা রেখো, যখন যা বলবো তখন তোমার তাই করতে হবে। আমি ভাবিকে বললাম, ভাবি তুমি একটু অপেক্ষা করো, আমি আমার বাড়ি থেকে আসছি। আমি তাড়াতাড়ি বাড়িতে এসে আমার বাবার পকেট থেকে কিছু টাকা নিয়ে বাজারে গেলাম। আমি মনে মনে চিন্তা করলাম, ভাবিকে আজ আমি দেখিয়ে ছাড়ব আমাকে বলে আমি বাচ্চা মানুষ। হায় রে ভাবি, তুমি আমার সম্পর্কে জানো না, তুমি আজই বুঝতে পারবে আমি বাচ্চা নাকি কিশোর। আমি বাবার পকেট থেকে টাকা নিয়ে বাজারে গেলাম। বাজারে গিয়ে 1 কেজি গরুর মাংস কিনলাম। আলু, পেঁয়াজ, রসুন, ভাবির জন্য সাবান, ফেস ওয়াশ, মুখের ক্রিম, হাতের ছুরি ইত্যাদি কিনে ভাবির বাসায় নিয়ে গেলাম। ভাবি আমার হাতে বাজার দেখে অবাক হয়ে গেল। আমি ভাবিকে বললাম, ভাবি চিন্তা করো না, তুমি এখানে বসো, দেখো তোমার জন্য কত কি এনেছি। আমি ভাবিকে যখন সকল সামগ্রী দেখালাম, ভাবি তখন বলল, তুই বাচ্চা মানুষ, এত টাকা কোথায় পেলি। আমি বললাম, ভাবি আমি এই টাকা জমিয়ে রেখেছিলাম, আমার কাছে আরো অনেক টাকা আছে ভাবি। ভাবি তখন বলল, এসব আমি নিতে পারবো না। তোর দুলাভাই জানলে আমি কি জবাব দিব, একবার ভেবে দেখেছিস। ভাবিক বললাম, তুমি বলবে বাবার একটা গরু ছিল, সেটা বিক্রি করে কিছু টাকা আমাকে খরচ করার জন্য দিল। তোর মাথায় তো দারুণ বুদ্ধি, কিন্তু আমার জন্য তুই এত কিছু করবে কেন। আমি তোর কি হই। আরে ভাবি, একটা গান আছে না, মানুষ মানুষের জন্য। আমিও মানুষ, তুমিও মানুষ, শুধু এইটুকু জেনে রাখো। আর তাছাড়া আমার তো আর বড় ভাই নেই, আমার কোনো ভাবিও নেই। যদি আজ আমার একটা ভাবি থাকতো, আর সেই ভাবি যদি তোমার মতো কষ্টে থাকতো, তাহলে আমি কি তাকে ফেলে দিতাম? আমি তাকে হেল্প করতাম না? ভাবি তখন বলল, আসলে সত্যি তোর অনেক মেধা আছে, তুই ছোট হলে কি হবে, তোকে আল্লাহ অনেক জ্ঞান বুদ্ধি দিয়েছে, তুই ভবিষ্যতে অনেক বড় হবি। আমি ভাবিকে বললাম, ভাবি এবার কথা বাদ দিয়ে রান্না করো, আজ তুমি গরুর মাংস দিয়ে ভাত খাবে, আমিও তোমার সাথে খাবো, অনেক ভালো লাগবে। বলতেই ভুলে গিয়েছিলাম, যাকে আমি বাচ্চা বলে ডাকি, তার নাম সজীব, তার মা বাবা। ভালো লাগবে। বলতেই ভুলে গিয়েছিলাম, যাকে আমি বাচ্চা বলে ডাকি, তার নাম সজীব, তার মা বাবা আছে। তাদের একটা মাত্র সন্তান, সে হচ্ছে সজীব। আর একমাত্র সন্তান বলে সজীবকে তার বাবা মা অনেক স্নেহ করে, যখন যা চায় তাই দেয়। আমি সজীবকে বললাম, সজীব তুই বস, আমি রান্না করি। সজীব তখন বলল, ভাবি আমি তোমার সাথে রান্নায় হেল্প করি। আমি বললাম, ঠিক আছে কর। আমি আর সজীব মিলে রান্না শেষ করে ঘরে নিয়ে যখন খেতে বসবো, ঠিক তখনই আমার বোকা জামাই বাড়িতে হাজির। সজীব আমার স্বামীকে ভয় পেয়ে সে কাঠের তলে লুকিয়ে পড়ল। আমার হাবলা স্বামী আমায় জিজ্ঞেস করল, কিরে সোনিয়া, আজ ঘরে মাংসের ঘ্রাণ পাচ্ছি কেন, মাংসের ঘ্রাণ কোথায় থেকে আসছে। আমি তখন আমার বোকা স্বামীকে বললাম, আমার বাবা এসেছিল আজ দুপুরে, আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে। তুমি তো আমার বরণ পোষণ করতে পারো না, আর তাই বাবা আমার জন্য হাতের ছুরি, মুখের ক্রিম, ফেস ওয়াশ, ব্যাগভর্তি বাজার নিয়ে আসছিল। আমার স্বামী এই কথা শুনে বলল, আমার শ্বশুর আব্বার এত দরদ হয়েছে আমাদের প্রতি, হঠাৎ এই দরদ কেন। যাই হোক, অনেকদিন পর ঘরে মাংস রান্না হলো, দাও পেট ভরে ভাত খাই। আমি মনে মনে বললাম, শুধু খেতেই জানো, ঠিকমতো দিতে জানো না। এইদিকে সজীব কাঠের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি আমার স্বামীর জন্য ভাত আর মাংস নিয়ে তার কাছে গেলাম, তাকে খেতে দিলাম। সে শুধু মন ভরে ভাত খাচ্ছে।
আর একটা বার জিজ্ঞেস করল না, তুমি খাবে না? আমার সাথে তুমিও খাও না? সে তো এই কথাটা বলতে পারত, কিন্তু তার মাথায় এতখানি বুদ্ধিও নেই। শুধু নিজের বুঝটাই বুঝে। আমার কষ্টটা একবারও জানতে চায়নি। যাই হোক, সে খেয়ে ধেয়ে বিছানায় শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছিল। আমি তখন কাঠের নিচে সজীবকে বললাম, সজীব আয়, সজীব তোর দুলাভাই ঘুমিয়ে গেছে। দেখি সজীব ঘুমিয়ে পড়েছে। আমি তাকে হুঁশ করার জন্য একটু পানি ছিটা দিলাম। তখন সে লাফ দিয়ে উঠে পড়ে। আমি তাড়াতাড়ি কাঠের তল থেকে বের হয়ে বাহিরে চলে আসলাম। আর ভাবিকে বললাম, ভাবি আমি আজ চলে যাই, বাবা মা আমার জন্য চিন্তা করছে। কাল আসব। আর ভাবি তুমি আমায় একটা কথা দাও। কি কথা? তুমি রাতে পেট ভরে মাংস দিয়ে ভাত খেও। আমার কথা না রাখলে আমি আর কোনোদিন তোমার বাড়িতে আসব না। ঠিক আছে, আমি সত্যি খেয়ে নিব, এখন তুই বাড়িতে যা। আমি বাড়িতে চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে শুধু ভাবির কথা চিন্তা করতে লাগলাম। আমার সারারাত অস্থির অস্থির লাগছিল। আমি কিছুতেই এই রাতটা ঘুমাতে পারলাম না। আমি সিদ্ধান্ত নিলাম, যে করে হোক ভাবির সমস্ত কষ্ট দূর করতে হবে। আর দুলাভাই যা পারে না তা আমি করে দেখাব। ভাবির কোনো সন্তান নাই। বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, তাও তাদের কোনো সন্তান হয়নি। আমি সিদ্ধান্ত নিলাম ভাবিকে এই নরকে আর রাখব না। আমি তাকে সমস্ত সমস্যার সমাধান করব। পরের দিন দুলাভাই গঞ্জে চলে গেল। আজ মনে হয় রাতে ফিরতে পারবে না। ফিরতে ফিরতে কাল সকাল নাগাদ হবে। আমি তাড়াতাড়ি ভাবির বাড়িতে গেলাম। গিয়ে দেখি ভাবি শুয়ে আছে। আমি ভাবিকে ডাক দিলাম, ভাবি এই অবেলা শুয়ে আছো কেন? শরীর খারাপ নাকি? ভাবি বলল, আমার কোমরটায় প্রচুর ব্যথা হচ্ছে। আমার স্বামী এ পর্যন্ত আমায় কোনো ওষুধ কিনে দেন নাই। আমি ভাবিকে বললাম, ভাবি আমি তোমার জন্য ব্যথার ওষুধ নিয়ে আসি। ভাবি বলল, না লাগবে না। আমি ভাবিকে বললাম, ভাবি ট্যাবলেট না খেলে তো ব্যথা সারবে না ভাবি। সজীব ভাই আমার, আজ আমি অসহায়, আমার পাশে কেউ নেই। আজকের কোমর ব্যথায় মনে হয় আমি মরে যাব। এই জন্যই তো বললাম ঔষধ নিয়ে আসি। ভাবি বলল, ঔষধ লাগবে না। তুই কোমরটা একটু মালিশ করে দে, তাহলেই ব্যথাটা কমে যাবে। আমি ভাবির এমন কথা শুনে আমার কেমন জানি লাগছিল। আমি বললাম, ভাবি আমি পারবো না মালিশ করতে, আমি বরং ডাক্তার নিয়ে আসি। ভাবি তখন আমায় বলল, আরে বোকা ছেলে, এই ব্যথা মালিশ ছাড়া কমবে না। তুই অয়তা ডাক্তার নিয়ে শুধু খরচ বাড়াবি। তুই একটু মালিশ করে দিলেই ব্যথাটা কমে যাবে। আমি ভাবির ব্যথার কষ্ট দেখে আমি মালিশ করে দিলাম। 5 মিনিট পর ভাবি ব্যথা কমে যাওয়ায় ঘুমিয়ে গেল। আর আমার মনের আশা করে নিলাম। আর ভাবিও এটাই চেয়েছিল। আমি ছোট হলেও তা বুঝতে পারি। আমি যেদিন বল আনতে গিয়েছিলাম সেই দিনই বুঝতে। এতদিন ঢাকায় ছিলাম। ভাবি আমাকে দেখে বলল, সজীব তুই কেমন আছিস? ভালো ভাবি, তুমি কেমন আছো ভাবি? আমি ভাবির মুখে হাসি দেখতে পেলাম। আমি কোনোদিন ভাবিকে এমনভাবে হাসতে দেখিনি। ভাবি আমাকে ঘর থেকে একটা মিষ্টি নিয়ে এসে বলল, নে মিষ্টি খা। আমি বললাম, ভাবি এটা কিসের মিষ্টি? ভাবি বলল, আমি মা হতে চলেছি। আমার আর কিছু বুঝতে বাকি রইল না। বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমার নতুন বিবাহ হয়েছে, কিন্তু আমার স্বামী বিদেশে থাকেন। আমি সবসময় তার কথা ভেবে অস্থির থাকতাম, আর এই অস্থিরতার জন্য রাতে ঘুমও আসত না। একদিন বিশেষভাবে মনটা খুবই অশান্ত হয়ে উঠল, তাই আমার স্বামীর ফোন নম্বরে আমার কিছু ছবি পাঠিয়ে দিলাম। কিন্তু সেই ছবি ভুল করে আমার ভাতিজা কুনালের নম্বরে চলে গেল। ছবি দেখে সে একটু থমকে গেল, আর এরপর সে হঠাৎ আমার ঘরে এসে উপস্থিত হল। তারপর সে আমাকে, বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, আশা করছি তোমাদের ভালো লাগবে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ।
রাতে আমার মন আরও অস্থির হয়ে উঠল, তাই আমি আমার স্বামী রাহুলকে ফোন করে জিজ্ঞেস করলাম, কবে আসবে তুমি, কারণ সে অনেক দিন ধরে বিদেশে রয়েছে। রাহুল জানালো যে এখনই ছুটি পাচ্ছে না, কিছু মাস আরও লাগবে। আমি শুনে বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি ফিরে আসতে চাইছ না কেন? সে বলল, দয়া করে বুঝতে চেষ্টা করো, আমাদের পরিবারের পরিস্থিতি তখনই ভালো হবে যখন আমি কঠোর পরিশ্রম করব। যদি আমি ছুটি নিয়ে আসতে থাকি তাহলে আমার চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে। একটু অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই ফিরে আসব। শুনে আমার মন ভেঙে গেল, কিন্তু আমি তাতেও অটল ছিলাম। সে বলল, কেবল কিছু মাস অপেক্ষা করো। রাহুলের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। বিবাহের 1.5 মাস পরই রাহুল দুবাই চলে গিয়েছিল, আর এখন আমাদের বিয়ের 2 বছর হতে চলেছে। আমি অপেক্ষা করতে করতে পাগল হয়ে যাচ্ছিলাম। নতুন বিয়ে উপভোগ করার যে সব স্বপ্ন দেখেছিলাম, সবই ভেঙে গেছে। আমি কত স্বপ্ন দেখেছিলাম যে আমি আমার স্বামীর সঙ্গে বিভিন্ন স্থানে ঘুরব, আমরা একে অপরের সঙ্গে প্রেমের কথা বলবো, আর প্রতিরাতে রাহুলের বাহুডলে কাটাব। কিন্তু সব স্বপ্ন কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। রাহুলও তার হতাশার কথা বলতো, সবসময় বলতো যে সে আর থাকতে পারছে না এবং খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে। তখন আমার মনে আশা জেগে উঠত যে খুব শীঘ্রই রাহুল ফিরে আসবে। কিন্তু অপেক্ষা করতে করতে 2 বছর পার হয়ে গেল এবং রাহুল এখনও ফিরে আসেনি। সে প্রতিবার নতুন নতুন অজুহাত দেখাতে লাগল। সে আমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করত, বলতো, পূজা, বুঝতে চেষ্টা করো। তোমার থেকে এবং পরিবারের সবার থেকে দূরে থাকা আমার জন্য সহজ নয়। কিন্তু যারা বিদেশে থাকে তাদের জন্য আয় রোজগার করাটা সহজ কাজ নয়। যদি ছুটি না পাই তাহলে কিভাবে আসব? বিয়ের পর থেকেই রাহুলের থেকে দূরে থাকছি। কঠিন হলেও নিজেকে বুঝিয়ে সময় কাটাচ্ছিলাম। কিন্তু যত দিন যাচ্ছিল, আমার জন্য স্বামীর অনুপস্থিতিতে থাকা আরও কষ্টকর হয়ে উঠছিল। আমার সমস্ত আবেগই রাহুলের জন্য ছিল, আর বিবাহের সেই অল্প কিছু সময়ে যে ভালোবাসা সে আমাকে দিয়েছিল, তাতে আমি যেন তার প্রেমে একেবারে মগ্ন হয়ে পড়েছিলাম। ওর ছাড়া এক মুহূর্ত কাটানো আমার পক্ষে কল্পনা করা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু রাহুল বিয়ের 1.5 মাস পরেই বলল, আমি দ্রুত ফিরে আসব। আমরা একসঙ্গে নতুন একটি জায়গায় থাকব। কিন্তু বিয়ের পর মাত্র 1.5 মাস একসঙ্গে থাকার পর থেকেই আমি একা। এখন এমন মনে হয় যেন আমি এখনও অবিবাহিত। আমার স্বামীও দূরে বসে আমার জন্য মন খারাপ করত, কিন্তু তার এই মন খারাপের বা আমার যত্ন নেওয়ার কি লাভ, যদি সে আমার কাছে না থাকে? সে বলতো, তোমার ছবি পাঠিও, তোমাকে দেখলে আমার ক্লান্তি দূর হয়। কখনো ভিডিও কল করলে আমি রাহুলকে দেখে কেঁদে ফেলতাম। তখন সে আমাকে সান্ত্বনা দিত। রাহুল আমাকে আশ্বস্ত করত, বলতো, আমি চেষ্টা করছি, যদি আগামী সপ্তাহের মধ্যে ছুটি পাই তাহলে বাড়ি আসব। তুমি অতিরিক্ত চিন্তা করো না। কিন্তু প্রতিবার সে আমাকে নতুন আশার বাণী দিয়ে শেষমেশ জানাত, ছুটি পায়নি। তার যাওয়ার পর থেকে নিজেকে সাজানো গোছানো বন্ধ করে দিয়েছিলাম। যখনই রাহুল ভিডিও কলে আমার মলিন মুখ দেখত, তখন তার মনও খারাপ হয়ে যেত। সে বলতো, নিজেকে একটু সুন্দর করে সাজাও, নতুন ছবি তুলে আমার কাছে পাঠাও। তার অনুরোধে নিজেকে আবার একটু সাজাতে শুরু করলাম। ভালো ভালো ছবি তুলে রাহুলের কাছে পাঠাতাম। আমার ছবি দেখে রাহুল মুগ্ধ হয়ে যেত, প্রশংসা করত, আর আমি লজ্জায় রাঙা হয়ে উঠতাম। আমি সবসময় প্রশংসা শুনতে পছন্দ করতাম, আর আমার মধ্যে সৌন্দর্যের কিছুটা অহংকারও ছিল। ছোটবেলা থেকেই নিজেকে নিয়ে প্রশংসা শুনতে ভালো লাগত। যখন রাহুল আমার প্রশংসা করত তখন সব দুঃখ ভুলে যেতাম। তার কথা শুনে মন আনন্দে নেচে উঠত। তবে আমার শাশুড়ি আমার এই পরিবর্তনটা সহজভাবে নেননি। একদিন তিনি আমাকে ডেকে বললেন, তোমার স্বামী তো বাড়িতে নেই, তাহলে কার জন্য এত সেজেগুজে থাকো? আমি হকচকিয়ে গেলাম, বললাম, মা, রাহুল ভিডিও কলে কথা বলে। রাহুল ভিডিও কলে কথা বলার সময় আমাকে ক্লান্ত ও অগোছালো দেখলে অভিযোগ করত। তাই তার কথামতো নিজেকে একটু সজ্জিত রাখতাম। আমার শাশুড়ি ছিলেন খুবই পুরনো চিন্তাধারার মানুষ, আর রাহুলের আমাকে এভাবে ভালোবাসা প্রকাশ করাটা তার পছন্দ ছিল না। তিনি কপালে ভাঁজ ফেলে বললেন, রাহুল দিনে একবার ভিডিও কলে কথা বলে। কিন্তু তুমি সারাদিনই এত সেজেগুজে ঘুরে বেড়াও কেন? বাড়িতে তোমার ভাতিজা তরুণ কুনাল আছে, এভাবে চলাফেরা করলে তার নজর তোমার দিকে পড়তে পারে। একটু খেয়াল রেখো। আমি চুপ করে গেলাম। আমার ভাতিজা কুনালের এখনও বিয়ে হয়নি, আর শাশুড়ি একবার বলেছিলেন যে সে নারীদের নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করে। তার একবার বিয়ের কথা পাকা হলেও সে নিজেই সেই সম্পর্ক ভেঙে দিয়েছিল।
শুনে একটু অবাক হয়েছিলাম, কিন্তু তেমন গুরুত্ব দিইনি। শাশুড়ির নিয়মের কারণে দিন দিন আমার মন খারাপ হতে লাগল। যখনই রাহুলের ফোন আসত, আমি কাঁদতাম আর বলতাম, তোমার মা এখন আমার সাজগোজের উপরও নিয়ন্ত্রণ চাপিয়ে দিয়েছেন। রাহুল আমাকে শান্ত করার চেষ্টা করত, বলতো, এ নিয়ে ভাবো না, মা যা বলছেন ঠিকই বলছেন। তুমি আমার স্ত্রী, আমার উপস্থিতিতে সাজগোজ করলে ভালো লাগে। বাড়িতে আমার ছোট ভাতিজা রয়েছে, তাই এই বিষয়ে একটু খেয়াল রাখলে ভালো হয়। তুমি তো জানি সে এখানে থেকেই বড় হয়েছে। রাহুলের কথাগুলো শুনে আমার মন খারাপ হয়েছিল। এমন মনে হলো যেন সেও আমার উপর পুরোপুরি ভরসা করতে পারছে না। আমি ছিলাম একজন সুন্দরী মেয়ে, সাজলে আরও সুন্দর লাগত। সত্যি বলতে আমার কুনা মাঝে মাঝে আমাকে নজরে রাখত, আর আমার শাশুড়িরও একটা ভয় ছিল, যাতে স্বামীর অনুপস্থিতিতে আমি কোনো ভুল পথে না যাই। কারণ আমি ছিলাম এক তরুণী, নতুন বিবাহিতা। বিয়ের পর স্বামীর সঙ্গ পাওয়াটা একজন মেয়ের স্বাভাবিক চাহিদা। কিন্তু যখন স্বামী সেই চাহিদা পূরণ করতে না পারে, তখন অনেক সময় মনে নানা রকমের ভাবনা আসতে পারে। সম্ভবত এ কারণেই আমার শাশুড়ির মনে এমন ভয় কাজ করছিল। বিয়ের পর নিজেকে গুছিয়ে রাখতাম, তবে এখন শাশুড়ি আপত্তি জানাতেন। স্বামীকে জানালে সেও বলতো, মা ঠিকই বলেছেন। আমি রাহুলকে বোঝাতাম যে আমাকে অন্তত নিজের মতো করে সাজগোজ করতে দিক, যাতে আমি প্রাণ খুলে জীবনটা উপভোগ করতে পারি। কিন্তু রাহুলও এতে রাজি হতো না। আমি যেন নিজের মধ্যে বয়সের ভার অনুভব করতে শুরু করলাম। মনে হতে লাগল শাশুড়ি অয়থাই আমার উপর এত নিয়ন্ত্রণ আরোপ করছেন, বিশেষত যখন আমার কুণালের এমন কিছুতেই আগ্রহ নেই। আমার ভাতিজা কুণাল একবার বিবাহ হলেও বিয়ের আগেই সেই সম্পর্ক ভেঙে দিয়েছিল। শাশুড়ি বলেছিলেন মেয়েটি ছিল খুবই সুন্দরী, কিন্তু আমার কুণাল কেন জানি না তার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে পারেনি। সে ছিল শান্ত স্বভাবের, নিজের মতো থাকত। প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হতো আর রাতে ফিরে নিজের ঘরেই থাকত। প্রয়োজন ছাড়া তেমন কথা বলত না, ঘর থেকে বের হয়ে সময়ও কাটাত না। এখন আমারও মনে হতে লাগল, হয়তো ওর কোনো ব্যক্তিগত শারীরিক সীমাবদ্ধতা রয়েছে, যার জন্য সে আর বিয়ে করার চেষ্টা করেনি। হয়তো এটাই ভালো, যাতে আরেকটি মেয়ের জীবন ক্ষতিগ্রস্ত না হয়। আমি কিছুতেই পরিস্থিতি মেনে নিতে পারছিলাম না, বারবার রাহুলকে ফিরে আসতে অনুরোধ করতাম। রাহুল বিদেশে কঠোর পরিশ্রম করছিল, আর আমি এখানে দুশ্চিন্তায় ভুগতাম। কষ্টে বলতাম, রাহুল, এবার ফিরে আসো, আমার ধৈর্য ফুরিয়ে আসছে। রাহুল বলতো, আর একটু ধৈর্য ধরো, টাকা জমাচ্ছি যাতে ফিরে এসে আমাদের কোনো অসুবিধা না হয়। শাশুড়ির মানা করার পর সাজগোজ বন্ধ করেছিলাম, কিন্তু রাতে রাহুলের কথা মনে পড়ত। বিছানায় শুয়ে তার বাহুতে ঘুমানোর আকাঙ্ক্ষা জাগত। অতিরিক্ত কষ্ট পেলে স্নানে যেতাম, নিজের ছবি তুলতাম এবং নিজেকে দেখে ভালো লাগত। এভাবে চলতে চলতে আমি কখন যে ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়েছি তা নিজেই বুঝিনি। এখন বেশিরভাগ সময় একা থাকলে নিজেকে ব্যস্ত রাখার জন্য নানাভাবে ছবি তুলতাম। আস্তে আস্তে এই অভ্যাসটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আমার পক্ষে এটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছিল। একদিন আবেগের মুহূর্তে এমন কিছু করে ফেললাম, যা সাধারণত কেউ সহজে করেন না। মনে হচ্ছিল রাহুল আমার সৌন্দর্যকে মুগ্ধ হয়ে দেখুক, এই আকাঙ্ক্ষাই আমাকে বিচলিত করছিল। নিজের সিদ্ধান্তগুলো নিয়ে ভাবার সময় পাইনি, আর এই ছোট্ট পদক্ষেপেই আমার জীবনে বড় পরিবর্তন আসতে শুরু করল। আমার শাশুড়ি সবসময় আমার দিকে কৌতূহলভরা নজরে তাকিয়ে থাকতেন। বেশিরভাগ সময় আমি নিজ ঘরে কিংবা একা থাকলে তার চোখে কিছুটা সন্দেহ ফুটে উঠত। মাঝে মাঝে তিনি কিছু প্রশ্ন করতেন, আর মুখের অভিব্যক্তিতে যেন মনের ভাব প্রকাশ পেত। একদিন হঠাৎ আমার মোবাইল নষ্ট হয়ে গেল, আর আমি খুবই চিন্তায় পড়ে গেলাম। ছবি তোলার যে নতুন শখ আমার মধ্যে জন্মেছিল, সেটা যেন আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছিল। মোবাইল ঠিক করানোর জন্য দোকানে দিতে হতো, আর তাতে আমার কিছু ব্যক্তিগত ছবি ছিল। যদি কেউ দেখে ফেলত, তাহলে বড় বিপদে পড়তে হতো। রাহুল একদিন শাশুড়ির ফোনে কল করেছিল, আর সেই সুযোগে আমি মোবাইল নষ্ট হয়ে যাওয়ার বিশ্বাসটা জানালাম। রাহুল বলল, কোনো চিন্তা করো না, তোমার মোবাইলটা কুণালকে দিয়ে দাও, সে তো তার বন্ধুর দোকান থেকে ঠিক করিয়ে আনতে পারবে। তার কথায় আমি একটু স্বস্তি পেলাম, কারণ আমার কুণাল এমন কেউ ছিল না যে আমার ব্যক্তিগত ব্যাপারে ঢু মারবে। সকালে আমি মোবাইলটা কুণালকে দিলাম, আর বিকেলে সে সেটা ঠিক করিয়ে নিয়ে এলো। যখন মোবাইল আনতে তার ঘরে গেলাম, তখন শাশুড়ি আমাকে তার ঘর থেকে বেরোতে দেখে ফেললেন। তারপরই আমাকে ডেকে প্রশ্ন করলেন, কেন আমি কুণালের ঘরে গিয়েছিলাম। আমি ব্যাখ্যা করলাম, মা,
আমার মোবাইল নষ্ট হয়েছিল। সেটাই ঠিক করানোর জন্য তাকে দিয়েছিলাম। কিন্তু আমার কথায় তিনি সন্তুষ্ট হলেন না। এরপর তিনি এমন কথা বললেন যা আমাকে চিন্তায় ফেলে দিল। তিনি বললেন, তুমি যেন অদ্ভুত সব কাজ করছো আজকাল। কখনো সাজুগুজু করে বাইরে চলে আসছ, আবার কখনো নিজের ঘরে দরজা বন্ধ করে রাখছ, আর বাথরুমে ঢুকলে অনেক দেরি করো। আমি বেশিরভাগ সময় বাথরুমে কাটালে শাশুড়ি খেয়াল করতেন এবং আমাকে নিয়ে নানা মন্তব্য করতেন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে ভাবতাম, কেন তিনি এত ছোটখাটো ব্যাপারেও আমার উপর নজর রাখছেন। মনে মনে চিন্তা করতাম, তার আসল সমস্যা কি। আমার কোনো কাজই যেন তার কাছে সহ্য হয় না। তবে সত্যি বলতে তিনি জীবন সম্পর্কে অনেক কিছু জানতেন এবং অভিজ্ঞতাসম্পন্ন একজন ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে আমার মধ্যে পরিবর্তন আসছে এবং হয়তো ভাবছিলেন আমি আমার স্বামীর অনুপস্থিতিতে যেন বিভ্রান্ত হয়ে না যাই। এরপর আমি তার কথাগুলো পাত্তা না দেওয়া শুরু করলাম। প্রতিদিন রাতে শাশুড়ি ঘুমানোর আগে এক গ্লাস দুধ পান করতেন। একদিন তাকে দুধ দিতে তার ঘরের দিকে যাচ্ছিলাম। দরজার কাছে পৌঁছে হঠাৎ ভেতরে কথা শোনা গেল এবং অবাক হয়ে শুনলাম যে আমার নামও আলোচনা হচ্ছিল। আমি চুপ করে দরজার বাইরে দাঁড়িয়ে থাকলাম। ভেতরে শাশুড়ি আর কুনাল দরজা বন্ধ করে গোপনে কথা বলছিলেন, আর তাদের কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। মনে হচ্ছিল তাদের কথাগুলো ভীষণ বিস্ময়কর ও অপ্রত্যাশিত ছিল। কিছুক্ষণের জন্য আমার ইচ্ছে হলো ভেতরে ঢুকে কথা বলি, তবে মিথ্যে ঝামেলা বাড়াতে চাইনি। আমি খুব চিন্তিত হয়ে নিজের ঘরে এসে মাথা ধরে বসে পড়লাম। এইসব ভাবতে ভাবতেই পাগল হয়ে যাচ্ছিলাম। আমি সবসময় আমার কুনালকে সোজাসাপটা একজন মানুষ মনে করতাম, কিন্তু আমি জানতাম না তার মধ্যে এমন কিছু ভাবনা থাকতে পারে। লজ্জায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, স্বামীকে এসব জানাতে লজ্জা লাগছিল, রাতটা পুরোপুরি টেনশনে কেটেছিল। ঘুম না আসায় মোবাইলটা হাতে নিয়ে নিজের একটা ছবি দেখতে লাগলাম। মনে হঠাৎ খেয়াল এলো, এই ছবিটা আমার স্বামীকে পাঠাই। পরের মুহূর্তেই একটা সুন্দর আমার স্বামী রাহুলের নম্বরে পাঠিয়ে দিলাম। কিন্তু পরক্ষণেই বুক ধক করে উঠল, কারণ ভুলবশত ছবিটা আমার ভাতিজা কুনালের নম্বরে পাঠিয়ে ফেলেছিলাম। সময় দেখলাম রাত তখন 2টা। ভাবলাম, এই সময় নিশ্চয়ই আমার কুনাল ঘুমিয়ে আছে। কিন্তু সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারব না। যদি সে জেগে ওঠে আর ছবিটা দেখে ফেলে, তবে তার সামনে চোখ তুলতে পারব না। ছবি এমন কিছু ছিল না যা অন্য কেউ দেখলে ভালো লাগত। আমার কিছুই বুঝে উঠতে পারছিলাম না কি করব। ঘরে পায়চারি করতে লাগলাম, চিন্তা করতে করতে মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। আমার মনে তখন একটাই ভয়, যদি সেই ছবিটা আমার কুনালের ফোনে থেকে যায়, তবে একেবারে অপ্রস্তুত পরিস্থিতি তৈরি হবে। যদিও নিজের ফোন থেকে আমি ছবিটা ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু এই প্রযুক্তির যুগে ডিলিট করা ছবি আবারও দেখা যেতে পারে। ভাবলাম, কুনালের ঘরে গিয়ে সরাসরি তার ফোন থেকে ছবিটা মুছে ফেলা যায় কিনা। তবে এমন কিছু করলে হয়তো সে আমাকে ভুলভাবে দেখবে। তবু সাহস করে ঘর থেকে বাইরে তাকালাম। পুরো বাড়িতে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। সবাই নিজ নিজ ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, আর আমার মন পুরোপুরি অশান্ত। কুনালের ফোন থেকে ছবি ডিলিট না করা পর্যন্ত যেন মনে শান্তি পাচ্ছিলাম না। অবশেষে ধীরে ধীরে পায়ে হেঁটে কুনালের ঘরের দিকে এগোলাম। বুকটা ভয় আর উৎকণ্ঠায় জোরে জোরে ধুকপুক করছিল। যদি শাশুড়ি বা শ্বশুর আমাকে এভাবে দেখে ফেলে, তাহলে সন্দেহ করবে। নিঃশব্দে পা ফেলে কুনালের ঘরের দরজার কাছে পৌঁছলাম। ঘরটা ছিল অন্ধকার। কুনাল নিশ্চিন্তে বিছানায় ঘুমিয়ে আছে। আমি আস্তে আস্তে পায়ের শব্দ না করে বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। ভাগ্যক্রমে তার মোবাইলটা হাতের কাছে ছিল। হাতে নিয়ে দেখলাম ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া। তখন হঠাৎ কুনালের দিকে তাকিয়ে কি করব তা ভেবে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি ভেবেছিলাম একটু চেষ্টা করলে হয়তো কুনালের ফোনের লকটা খুলতে পারব। গভীর ঘুমে থাকা কুনালের আঙুলটা ফোনের স্ক্রিনে লাগাতেই সঙ্গে সঙ্গে লক খুলে গেল। দ্রুত ছবি মুছে ফেলার জন্য ফোনের গ্যালারি খুললাম। কিন্তু গ্যালারি খুলতেই আমার মাথায় যেন বজ্রপাত হল। কারণ সেখানে শুধু ওই একটি ছবি নয়, আরও অনেকগুলো ছবি এবং ভিডিও ছিল যা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এসব ছবিগুলো এমন ছিল যা আমি ব্যক্তিগত সময়েই তুলেছিলাম, যেগুলো কেউ দেখবে বলে কখনো ভাবতেও পারতাম না। আমি বিস্ময়ে ভরা চোখে কুনালের ফোনের দিকে তাকিয়ে রইলাম, আর আমার হাত কাঁপতে লাগল। মুহূর্তেই বুঝে গেলাম যে কিভাবে আমার কুনাল এসব ছবি তার ফোনে পেয়েছে। আমার গোপনীয়তা এভাবে ভেঙে যাওয়ায় মনে হচ্ছিল পায়ের তলায় মাটি সরে গেছে।
আমি তো কুণালের ঘরে শুধু নিজের ছবি মুছে ফেলার জন্যই গিয়েছিলাম, কারণ ভেবেছিলাম যে সে এসব বিষয়ে আগ্রহী নয়। কিন্তু আসলে তার ফোনে আমার অনেক ব্যক্তিগত ছবি জমা ছিল। সেদিনের মতো একটা বড় ধাক্কা আগে কখনো খাইনি। আরও জানলাম যে সে আমার শাশুড়ির কাছে গিয়ে আমার নামে নানান বাজে কথা বলে, যেন আমার চরিত্র নিয়ে সন্দেহ তৈরি করতে চায়। তখন আমি জানতাম না যে আমার ভাতিজা কুণাল আমার ব্যক্তিগত ঘরের এবং বাথরুমের বিষয়েও জানে। তবে তার ফোনে নিজের ছবি দেখে বুঝতে পারলাম যে সে আমার সবকিছুই নজরে রেখেছিল। ছবিগুলো ডিলিট করতে করতে হঠাৎ আমার কুণাল ঘুম থেকে উঠে আমাকে দেখে হতভম্ব হয়ে গেল। সে আমার হাতে তার ফোন দেখে দ্রুত ফোনটা ছিনিয়ে নিল। বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, তুমি এই সময় আমার ঘরে কি করছ? তার ব্যবহার দেখে আমার রাগ বেড়ে গেল। বললাম, কিভাবে সাহস হয় আমার এই ছবিগুলো রাখার? আমি এই বাড়ির বউ। তুমি এত নিচু মানসিকতার কেমন মানুষ? সে হাসতে লাগল, যেন এসব তার কাছে মজার বিষয়। বলল, আমি তো কোনো ছবি তুলিনি, তুমি নিজের ঘরে আছো, কিভাবে তুলব আমি? এ কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম, আর তার আসল উদ্দেশ্য তখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। কুণালের মিথ্যে কথা শুনে আমার রাগ আরও বেড়ে গেল। সে বলল, এই ছবিগুলো তুমি নিজেই তুলে আমাকে দিয়েছ। আমি রেগে বললাম, কিভাবে ভাবছ আমি এমন ছবি তোমাকে পাঠাবো? এরপর বললাম, যা হয়েছে হয়েছে, সব ছবি মুছে ফেলো, নইলে আমি সব বলবো। কিন্তু কুণাল নির্বিকারভাবে পানি খেতে লাগল। তার এই আচরণে আমার রাগ আরও বাড়ল। আমি জোর দিয়ে বললাম, এখনই আমার সামনে সব ছবি ডিলিট করো। কিন্তু কুণাল বলল, এই ছবিগুলো মুছব না। তোমার স্বামীকে সব বলবো যে তুমি বিশ্বস্ত নও। সে আমাকে ভয় দেখিয়ে বসে রইল। আমি পাল্টা বললাম, আমার স্বামী সব জানে, এই ছবিগুলো আমি নিজের জন্য তুলেছিলাম। কুণাল মুচকি হেসে বলল, তবে এই ছবিগুলো আমার কাছে এলো কিভাবে? সে দেখালো, যখন আমার ফোন ঠিক করছিল তখন ছবিগুলো পেয়েছে। আমি বুঝলাম, এই পরিস্থিতিতে আমার স্বামীও হয়তো বিশ্বাস করত না, আর শাশুড়িও আমাকে ভুল বুঝে বসেছিলেন। চোখে জল ফেলতে লাগলাম। কুণালকে অনুরোধ করলাম যেন ছবিগুলো মুছে ফেলে। বললাম, তুমি যা চাইবে তাই দেব, কেবল আমার ছবি ডিলিট করে দাও। কিন্তু সে বলল, আমার কিছুই চাই না, এখনই আমার ঘর থেকে বেরিয়ে যাও। সে আমাকে জোর করে ঘর থেকে ঠেলে বের করে দিল, আর আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার তখন মাথা কাজ করছিল না, শুধুই মনে হচ্ছিল যে কোনো মূল্যে এই ছবি মুছে ফেলতে হবে। যদি সে আরও কিছু দাবি করে, এমনকি অসম্ভব কিছু চায়, তাও আমি হয়তো মেনে নিতাম। কারণ আমার এই গোপন বিষয়টি স্বামীর কাছে গেলে সে আমাকে ছেড়ে দিটায়, এমন আশঙ্কাই ছিল সবচেয়ে বড় ভয়। তাই নিজের আত্মমর্যাদা ভুলে তার সব কথা মেনে নিতে প্রস্তুত ছিলাম। কিন্তু কুণাল আমাকে ঠেলে বের করে দেওয়ায় বুঝলাম, হয়তো তার আগ্রহ এসব বিষয়ে নেই। সত্যি যদি থাকত, তবে এই সুযোগটা সে হাতছাড়া করত না। আমি ঘরে ফিরে কান্নায় ভেঙে পড়লাম। অনেকবার চেষ্টা করেছি যে কুণালের ফোন থেকে ছবিগুলো মুছে দিই, কিন্তু সে আমাকে সেই সুযোগটাই দেয়নি। সারাক্ষণ তার আশেপাশে ঘোরাঘুরি করে অনুরোধ করেছি ছবিগুলো ডিলিট করার জন্য, কিন্তু প্রতিবারই সে অস্বীকার করত এবং রাগের সঙ্গে আমাকে ঘর থেকে বের করে দিত। রাহুল যখন ফোন করত, আমি উদাসীনভাবে কথা বলতাম। সে বারবার জানতে চাইত, তোমার কি হয়েছে, কিন্তু এসব কিভাবে তাকে বলতাম। একদিন সিদ্ধান্ত নিলাম, সত্যিটা রাহুলকে জানাবো, ভয়ে বেঁচে থাকা আর সম্ভব না। যদি আমি নিজে না বলি, কুণাল একদিন সব ফাঁস করবেই। ভয়ে ভয়ে রাহুলকে বললাম, রাহুল, আমি ফোনে কিছু ছবি তুলেছিলাম। রাহুল হেসে বলল, তাতে কি হয়েছে? আমি বললাম, ছবিগুলো একটু অন্যরকম ছিল, বাথরুমে তুলেছিলাম। রাহুল চমকে উঠে বলল, এগুলো ডিলিট করো, এমন ছবি সম্মানজনক নয়। মোবাইল হারালে বা ফাঁস হলে কিভাবে মুখ দেখাব? রাহুল আমাকে বকছিল, কিন্তু পুরো সত্য তখনও বলিনি। নিজেকে দোষারোপ করলাম, ইস, কেন এমন করলাম? না করলে আজ এতটা বিপদে পড়তে হতো না। আমি বারবার কুণালকে অনুরোধ করতে থাকলাম যেন সে আমার ছবিগুলো মুছে ফেলে। তাকে কথা দিলাম যে এরপর আর এমন ভুল কিছু করব না। কিন্তু তখন সে এমন কিছু বলল যে আমি বাক্রুদ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তার আসল উদ্দেশ্য বুঝে আমার ভেতরটা শিউরে উঠল। কুণালের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে শাশুড়ির সন্দেহ বাড়ল। একদিন সে বলল, বৌমা, কেন বারবার কুণালের ঘরে যাচ্ছ? আমাদের পরিবারে এসব মানায় না। তার প্রশ্নে আমি ঘাবড়ে গিয়ে তাড়াহুড়ো করে বললাম, মোবাইল নষ্ট হয়েছিল তাই ঠিক করাচ্ছি। কিন্তু শাশুড়ি বিশ্বাস করল না,
বলল, আমি রাহুলকে শিগগিরই ফিরিয়ে আনব। তোমার আচরণ আমাদের পরিবেশ নষ্ট করছে। শাশুড়ির সন্দেহে আমি লজ্জিত হয়ে পড়লাম। 1 মাস এভাবে কাটল। কুনাল প্রায় আমাকে ডেকে নিজের মতো চলতে বাধ্য করত, আর আমি কান্নাভেজা চোখে তার ঘর থেকে বের হতাম। তাকে বারবার মুক্তি দিতে অনুরোধ করেও কোনো লাভ হয়নি। শাশুড়ির সন্দেহ ক্রমশ বাড়ছিল। অবশেষে 1 মাস পর রাহুল দেশে ফিরল। তাকে দেখে স্বস্তির বদলে এক অজানা আতঙ্কে পাথর হয়ে গেলাম। আমি ভেতরে ভেতরে ভয়ে সাদা হয়ে গিয়েছিলাম। রাহুল যখন আমাকে ছেড়ে গিয়েছিল তখন আমি একেবারে অন্যরকম ছিলাম। এখন এই অপরাধবোধের ভারে নিজেই যেন হারিয়ে যাচ্ছিলাম। ভাবছিলাম, সত্যটা যদি রাহুল জানতে পারে তবে হয়তো আমাকে ত্যাগ করবে। আমি কষ্টে নিজেকে সামলে সামান্য হাসি মুখে এনেছিলাম, কিন্তু ভেতরে আমার মন ক্রমাগত কাঁদছিল। যদি পুরনো দিনের মতো ভালো থাকতাম, তবে আজ তার ফেরার দিনে আমিও আনন্দে ভরে উঠতাম। রাহুল অনেক উপহার নিয়ে ফিরল আর বলল, তোমার থেকে দূরে থাকাও আমার জন্য কঠিন ছিল, কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য কাজ করছিলাম। তার কথা শুনে আমার লজ্জায় চোখ ভিজে গেল। রাহুল অবাক হয়ে বলল, কাঁদছ কেন? আমি বললাম, এগুলো আনন্দের কান্না। রাহুলের ফেরার পরও ভেতরে অপরাধবোধ তাড়িয়ে বেড়াচ্ছিল। একা পেলে কুনালকে মিনতি করতাম, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, আমি অনুতপ্ত। কিন্তু কুনাল নিষ্ঠুরভাবে বলল, ঠিক সময় মতো সব রাহুলকে চাচাকে বলব। যদি ক্ষমা করে তাহলে দূরে সরে যাব, কিন্তু না হলে কখনো ক্ষমা করতাম না। তার এই কথায় আমি ভেঙে পড়লাম। সে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিল এবং ব্ল্যাকমেল করে চলছিল। আমার ভুল বুঝে কুনালকে ছবিগুলো মুছে ফেলতে বলেছিলাম, কিন্তু সে রেগে গিয়ে বলল, আমি রাহুলকে তোমার সব কাজ দেখাব। তুমি তার বিশ্বাসের সঙ্গে খেলেছ। আমি কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করলেও সে অবজ্ঞাসূচকভাবে বলল, তুমি সব সীমা পার করে ফেলেছ। তুমি একজন বিশ্বাসঘাতক। তোমার মতো কাউকে আমি স্পর্শ করতে চাই না। সে আরও জানায়, তার আগের বাগদত্তাও অনৈতিক সম্পর্কের জন্য তাকে ছেড়ে যায়, যা তাকে নারীদের প্রতি ঘৃণা করতে শিখিয়েছে। কুনাল বলল, আমার ভাই দূরে কষ্ট করছে, আর তুমি তার সম্মান নষ্ট করছ। একদিন বাড়িতে শুধু আমি, রাহুল আর কুনাল ছিলাম। সেই সুযোগে কুনাল রাহুলের সামনে আমার কিছু ব্যক্তিগত ব্যাপার প্রকাশ করল। সে আমার কিছু পুরনো অনলাইন পোস্টের স্ক্রিনশট দেখাল, যা দেখে রাহুলের মনে সন্দেহ ও আস্থাহীনতা তৈরি হয়। রাহুল খুব কষ্ট পেয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল, মায়ের বাড়িতে ফিরে আমার নিজের ভুলের কারণে সংসার হারানোর যন্ত্রণা অনুভব করলাম। হতাশায় একদিন নিজেকে আঘাত করার চেষ্টা করেছিলাম, তবে ভাগ্যক্রমে বেঁচে যাই। হাসপাতালে জ্ঞান ফেরার পর দেখলাম আমার স্বামী রাহুল সেখানে দাঁড়িয়ে আছে। রাহুল জানালো যে সে আমাকে আরেকটি সুযোগ দিতে চায়, তবে এটিই হবে আমার শেষ সুযোগ। বাড়ি ফিরে আমি নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিলাম। নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এবার রাহুল ও তার পরিবারের জন্য সেবা ও যত্ন করতে মনোযোগী হলাম। রাহুলের ক্ষমার জন্য আমি কৃতজ্ঞ, যা আমাকে জীবনে নতুনভাবে এগিয়ে চলার প্রেরণা দিয়েছে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।